ক্লিক করলে হয়ে যায়। জুমে তো আবার এটা ওটা অনেক কিছু দিতে হয়। জি শিখে যাচ্ছি মোটামুটি, শিখে তো এডিটিংটা শেখা দরকার আমাদের নিজেদের। উঠে তো পারো না এডিট করতে? আমি পারি না, আমি পারি না। রিজভি ভাই চলে এসেছেন আমাদের মাঝে। হ্যাঁ ভাই, আজকে যারা আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আজকে বিশ্ব চলচ্চিত্র দিবস। আজ 28শে ডিসেম্বর 1895 সালের 28শে ডিসেম্বর ফ্রান্সের প্যারিস শহরে একটি ক্যাফেতে লুমিয়ার ব্রাদার্সরা চলচ্চিত্রের প্রদর্শনীর মধ্য দিয়ে যে যাত্রা শুরু করেছিলেন, সেই যাত্রায় আজ 125 বছর সময়কাল চলে গেছে এবং এই 125 বছরের মধ্যে বাংলাদেশে চলচ্চিত্র সংস্কৃতিতে এবং বিশ্ব চলচ্চিত্র সংস্কৃতিতে বিপুল সমৃদ্ধি, বিপুল কর্মযজ্ঞ এবং শত শত অসাধারণ চলচ্চিত্র স্রষ্টাদের কাজে আমাদের মানবিক যে সাংস্কৃতিক ঐতিহ্য সারা বিশ্ব জুড়ে সেটি সমৃদ্ধ হয়েছে। আমরা আজকে চলচ্চিত্রকে ছাড়া আসলে একটি দিনও ভাবতে পারি না। বিশ্ব সংস্কৃতিতে আজকে চলচ্চিত্রই সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উপাদান। বাংলাদেশেও তাই, কিন্তু বাংলাদেশের গল্প হয়তো বাস্তবিক অর্থে এখন কিছুটা খারাপ এবং আমরা চলচ্চিত্র নিয়ে কথা বলতে গেলে আমরা বলি যে এখন আমাদের দেশের চলচ্চিত্রের একটি সংকটকাল চলছে। এমন অবস্থায় আজকে 125তম বিশ্ব চলচ্চিত্র দিবসে আমরা আজকে এই অনলাইন আলোচনায় একত্র হয়েছি। আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের শ্রদ্ধেয় চলচ্চিত্রকার ও চলচ্চিত্র শিক্ষক সৈয়দ সালাউদ্দিন জাকি, যুক্ত হয়েছেন শ্রদ্ধেয় চলচ্চিত্র শিক্ষক ও চলচ্চিত্রকার হায়দার রিজভী এবং আমাদের দেশের বরেণ্য চলচ্চিত্রকার এবং শ্রদ্ধেয় চলচ্চিত্র শিক্ষক মোর্শেদুল ইসলাম। ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ বাংলাদেশের বয়স 47 বছর। কিছুদিন আগে 47তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান আমরা করেছি। তো ফেডারেশন অফ ফিল্ম সোসাইটি সবসময়ই বিশ্ব চলচ্চিত্র দিবসটিকে আলাদা করে স্মরণ করে এবং এই দিনটিতে নানা ধরনের অনুষ্ঠান আয়োজন করে থাকে। তো এখন এই করোনাকালে আমরা কোনো সমাবেশ করতে পারছি না, তাই আমরা অনলাইনে আয়োজন করেছি। এবং বন্ধুরা, আপনাদেরকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই যে গত বছর 2019 সালের 28শে ডিসেম্বর আমরা একটি মানববন্ধন কর্মসূচি করেছিলাম ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিস থেকে। সেই মানববন্ধন কর্মসূচিটির দাবি ছিল, যেটি আমরা শাহবাগে জাদুঘরের সামনে করেছিলাম, দাবি ছিল যে বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ 3 জন চলচ্চিত্রকার সত্যজিৎ রায়, ঋত্বিক কুমার ঘটক এবং মৃণাল সেনের পৈতৃক ভিটা, বাংলাদেশে তাদের যে পৈতৃক ভিটা, সেই ভিটা সংরক্ষণ এবং সেটি সংরক্ষণ করে মিউজিয়াম বা সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলার জন্য আজকে 2020 সালের 28শে ডিসেম্বর আমরা আজকে
জাতীয় চলচ্চিত্র কেন্দ্র প্রতিষ্ঠার দাবিতে আমরা আজকের এই আলোচনায় যুক্ত হয়েছি। আমরা জাতীয় চলচ্চিত্র কেন্দ্র বন্ধুরা চাই, কারণ জাতীয় চলচ্চিত্র কেন্দ্র চলচ্চিত্র কর্মীদের একটি অবাধ এবং স্বাধীন পরিসর হবে বলে আমরা বিশ্বাস করি। তো জাতীয় চলচ্চিত্র কেন্দ্র নিয়ে আমাদের আজকে যারা যুক্ত আছেন, আমাদের গুরুজনেরা, আমাদের এই আমরা যেমন, আমার মনে আছে যে আজকে আমি মানে আলোচনার শুরুতে আমি যেটি বলতে চাই যে জাতীয় চলচ্চিত্র কেন্দ্র নিয়ে আমাদের মধ্যে যখনই আলোচনা হয় তখনই আমরা একটি ঘটনার কথা নিজেদের মধ্যে বলি। সেটি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন জাতীয় নাট্যশালার উদ্বোধন করেন এবং সোনার বাংলা সংস্কৃতি বলয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, তখন সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের শ্রদ্ধেয় অগ্রজ চলচ্চিত্রকার মোর্শেদুল ইসলাম, মোর্শেদ ভাই। এবং সেই অনুষ্ঠানে সংস্কৃতির সকল অঙ্গনকে নিয়েই, সকল উপাদানকে নিয়ে সোনার বাংলা সংস্কৃতি বলয়ে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন জননেত্রী শেখ হাসিনা। কিন্তু দুঃখজনক হলো সেই সোনার বাংলা সংস্কৃতি বলয়ের যে পরিকল্পনা বা মহাপরিকল্পনা, সেখানে চলচ্চিত্র অন্তর্ভুক্ত ছিল না। তো সেই দিন সেই অনুষ্ঠানের শেষে যখন মাননীয় প্রধানমন্ত্রী চলে যাচ্ছেন, অনুষ্ঠান শেষে মাননীয় প্রধানমন্ত্রীকে মধ্যপথে মানে অনুষ্ঠান স্থল থেকে ত্যাগ করার আগেই মোর্শেদ ভাই ওনাকে থামিয়েছিলেন এবং মোর্শেদ ভাই ওনাকে জিজ্ঞেস করেছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সবাইকেই তো সবকিছু সবার মানে সকল সংস্কৃতির সকল মাধ্যমকেই তো সোনার বাংলা সংস্কৃতি বলয়ে রাখছেন, চলচ্চিত্রকে তো রাখছেন না, চলচ্চিত্রের তো কোনো ঘোষণা দিলেন না। তো এই বিষয়টি যখন আমরা বলি তখন আমরা এই জন্য গল্পগুলো করি নিজেদের মধ্যে। আজকে যারা আমাদের অনুজরা আছেন তাদের সাথে যখন আমরা এই গল্প করি তখন এই জন্য করি যে জাতীয় চলচ্চিত্র কেন্দ্রের যে ভাবনাটি, সেই ভাবনাটি আসলে একদিনের নয়, অনেক দীর্ঘদিন ধরে আমরা জাতীয় চলচ্চিত্র কেন্দ্র চাইছি। কিন্তু দুর্ভাগ্য আমাদের এবং দুর্ভাগ্য বাংলাদেশের চলচ্চিত্র সংস্কৃতির যে আজও জাতীয় চলচ্চিত্র কেন্দ্র প্রতিষ্ঠার বিষয়ে সরকারের তেমন কোনো তৎপরতা আমরা দেখছি না। এবং আমরা গত বছর ৩রা এপ্রিল 2019 সালের ৩রা এপ্রিল ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিস থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছিলাম জাতীয় চলচ্চিত্র কেন্দ্র প্রতিষ্ঠার দাবিতে। আজকে প্রায় 18 মাস চলে গেছে এবং আমরা এখনো পর্যন্ত সেই অর্থে জাতীয় চলচ্চিত্র কেন্দ্র প্রতিষ্ঠার ব্যাপারে সরকারের কোনো তৎপরতার কথা জানি না। এমন অবস্থায় আজকে আমরা এই আলোচনায় একত্র হয়েছি এবং আমরা আরো একবার জাতীয় চলচ্চিত্র কেন্দ্র প্রতিষ্ঠার দাবিটি আপনাদের সামনে সকলের সাথে শেয়ার করতে চাই এবং আমরা চাই যে আমাদের অগ্রজরা যারা এখানে আছেন তারা জাতীয় চলচ্চিত্র কেন্দ্র কেন দরকার আসলে সেই বিষয়টি আপনাদের সাথে তাদের ভাবনা শেয়ার করবেন। আমি শুরুতেই আমি আলোচনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অগ্রজ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ অফ বাংলাদেশের সাবেক সভাপতি, বিশিষ্ট চলচ্চিত্রকার মোর্শেদ ভাই। আপনি বলেন, আমি বিশেষভাবে বলবো সেই ঘটনাটিও বলুন মোর্শেদ ভাই, যে আমি যে ঘটনাটি বললাম। ধন্যবাদ মামুন। আসলে আজকে চলচ্চিত্র যাত্রার এই 125তম বার্ষিকীতে আমি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এখানে আমার অগ্রজ, আমার শিক্ষক রয়েছেন সালাউদ্দিন জাকি, রয়েছেন হায়দার রিজভী এবং শৈবাল চৌধুরী আছেন ফেডারেশন অফ ফিল্ম সোসাইটির সহসভাপতি। তো আসলে চলচ্চিত্র কেন্দ্রের ভাবনাটা তো আমাদের অনেক দীর্ঘদিনের দাবি আমাদের এটা, এবং আমরা অনেক কিছুই পেয়েছি সরকারের আমলে। আমরা যেমন ফিল্ম ইনস্টিটিউট পেয়েছি, যেমনই হোক অনেক অপূর্ণতা আছে তার মধ্যে, তারপরেও পেয়েছি ফিল্ম ইনস্টিটিউট। আমরা ফিল্ম আর্কাইভের নতুন ভবন পেয়েছি, কিন্তু জাতীয় চলচ্চিত্র কেন্দ্রের দাবিটা কিন্তু এখন সামনে আসেনি। তা আমার মনে আছে যে তখন এটা খুব সম্ভবত 1999 সালের দিকের ঘটনা।
মাননীয় প্রধানমন্ত্রী যখন ভিত্তিপ্রস্তর স্থাপন করছিলেন সোনার বাংলা সাংস্কৃতিক বলয়ের, তখন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী, চলচ্চিত্র কোথায়, চলচ্চিত্র নাই কেন? উনি কিন্তু খুব দ্রুত স্থান ত্যাগ করার আগে আমাকে শুধু এইটুক বলেছিলেন, হবে হবে সবই হবে, এইটুক বলেছিলেন, আমার মনে আছে। কিন্তু এখনো হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী অনেক দাবি পূরণ করেছেন, কিন্তু এই দাবিটা কিন্তু এখনো আমরা পাইনি। আশা করি পাবো। আসলে পৃথিবীর যে কোনো সভ্য শহরেই আমরা দেখি যে সংস্কৃতি কেন্দ্র বা চলচ্চিত্র কেন্দ্র থাকে। মানে এই ধরনের কেন্দ্র কিন্তু একটি শহরের আভিজাত্যকে বা সভ্যতাকে আসলে সভ্যতাকে জানান দেয় যে শহরটি কতটা সভ্য। আমরা যদি আমাদের আশেপাশে তাকাই, আমরা কলকাতায় এই ধরনের চলচ্চিত্র কেন্দ্র আছে, আমরা জানি নন্দন। আমরা যদি লন্ডনে যাই, লন্ডনে ন্যাশনাল ফিল্ম থিয়েটার আছে। আমি কোরিয়া গিয়েছিলাম গত বছরের মানে 2019-এ। তখন আমি বুসানে যে চমৎকার দৃষ্টিনন্দন যে চলচ্চিত্র কেন্দ্রটি আছে, খুবই দৃষ্টিনন্দন, সেটি আমি দেখেছি। এইরকম সব শহরেই কিন্তু এই ধরনের চলচ্চিত্র কেন্দ্র আছে। আমরাও সেটি চাই। এটি কি ধরনের? এটি আসলে এমন একটি কেন্দ্র যেখানে একাধিক মিলনায়তন থাকবে, যে সমস্ত মিলনায়তন বিভিন্ন আয়তনের মিলনায়তন, কোনটি বড় কোনটি ছোট, এবং যেই মিলনায়তনে সারা বছর ব্যাপী নিয়মিতভাবে ভালো ছবি প্রদর্শিত হবে, দেশি এবং বিদেশি প্রদর্শিত হবে। থাকবে সেখানে কনফারেন্স হল, থাকবে সেমিনার হল, এবং থাকবে একটি পূর্ণাঙ্গ লাইব্রেরি। যেই লাইব্রেরিতে আসলে শুধু পাঠ্যপুস্তকই থাকবে না, চলচ্চিত্র সংক্রান্ত বিভিন্ন বই এবং জার্নাল, দেশি বিদেশি জার্নাল থাকবে, এবং অডিও ভিজুয়াল লাইব্রেরিও থাকবে। মানে আজকাল তো ছবি দেখাটা খুব সহজ হয়ে গেছে ইন্টারনেটের কল্যাণে। তো সেখানে যদি বেশ কিছু পিসি থাকে এবং যেখানে সবাই কানের মধ্যে একটা হেডফোন লাগিয়ে যার যার পছন্দ মতো ছবি দেখতে পারবে, অনেকগুলো বুথ থাকবে হয়তো, সেটি থাকলেও সবাই যার যার মতো ছবি দেখতে পারবে। একটি ক্যাফেটেরিয়া থাকবে মাস্ট, যেই ক্যাফেটেরিয়াকে ঘিরে চলচ্চিত্র প্রেমীদের আড্ডা জমে উঠবে। অর্থাৎ এবং এই চলচ্চিত্র কেন্দ্রকে ঘিরেই কিন্তু প্রতি বছর চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে। তো সবকিছু মিলিয়ে এটি হবে চলচ্চিত্র প্রেমীদের, সেই শহরের চলচ্চিত্র প্রেমীদের একটা মিলন কেন্দ্র। তো আমরা এই ধরনের একটি মিলন কেন্দ্র, যেটি নাকি আমাদের চলচ্চিত্র সংস্কৃতিকে বেগবান করবে, চলচ্চিত্র সংস্কৃতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমরা মনে করি। সুতরাং এই ধরনের একটি চলচ্চিত্র কেন্দ্রের দাবি আমরা করে যাচ্ছি এবং আশা করি এই দাবিটি হয়তো পূরণ হবে। আমি এখানে আমার অগ্রজরা আছেন, আমি আর খুব বেশি কথা বাড়াতে চাই না। তারা নিশ্চয়ই আরো সুনির্দিষ্ট করে বলবেন আসলে এটির রূপরেখা কি ধরনের হতে পারে। আমি এইটুকু বলেই আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ মোর্শেদ ভাই। মানে মোর্শেদ ভাই যেমনটি বললেন, আসলেই সত্যি তাই। মানে চলচ্চিত্র কর্মীদের জন্য, চলচ্চিত্র প্রেমীদের জন্য একটি মিলন কেন্দ্র, একটি নিজেদের জায়গা, যে জায়গাটিতে কেন্দ্র করে তারা নিজেদের চর্চা, নিজেদের সংঘবদ্ধতা জারি রাখতে পারেন। বাংলাদেশে চলচ্চিত্র কর্মীদের কিন্তু এরকম একটি জায়গা আসলে এখনো পর্যন্ত নেই, এবং দুঃখজনক হলো যে এইরকম একটি জায়গা যে নেই, সেটি আমরা কিন্তু মানে পলে পলে অনুভব করি। কারণ আমরা কোনো একটি আয়োজন করতে গেলে তখন আমাদেরকে যে হ্যাসেলগুলো নিতে হয়, সেই হ্যাসেলগুলো জাতীয় চলচ্চিত্র কেন্দ্র থাকলে বা এরকম একটি কেন্দ্র থাকলে আমাদের সেই হ্যাসেলগুলো নিতে হতো না। তো আমাদের চলচ্চিত্র সংস্কৃতির জন্য চলচ্চিত্র কেন্দ্র খুবই জরুরি, এবং এই বিষয়টি নিয়ে আমরা আরো আলোচনা শুনতে চাই। তো আমরা আলোচনার এই পর্যায়ে আমি অনুরোধ করতে চাই হায়দার রিজভী ভাইকে। রিজভী ভাই একজন বরেণ্য চলচ্চিত্র শিক্ষক, শুধু তাই নয়, তিনি
দীর্ঘদিন ইউরোপের বিভিন্ন শহরে বিভিন্ন দেশে চলচ্চিত্র শিক্ষণের সাথে যুক্ত ছিলেন। তিনি দেখেছেন সেখানে চলচ্চিত্র সংস্কৃতিকে কিভাবে সেই দেশের মানুষ, সেই দেশের সমাজ গ্রহণ করেছে। আমাদের দেশে চলচ্চিত্রকে এখনো পর্যন্ত সে অর্থে সংস্কৃতি হিসেবে গ্রহণ করা হয়েছে এমনটি আমরা দেখতে পাই না। এটি আমাদের জন্য দুঃখজনক। তা আমরা রিজভী ভাইয়ের কাছ থেকে, হায়দার রিজভী ভাইয়ের কাছ থেকে শুনতে চাই যে চলচ্চিত্র সংস্কৃতিতে চলচ্চিত্রকে সংস্কৃতি হিসেবে গড়ে তুলতে হলে চলচ্চিত্র কেন্দ্রের ভূমিকাটা আসলে কেমন, এবং ওনার অভিজ্ঞতা থেকে উনি আমাদেরকে সে বিষয়ে আলোকপাত করুন। রিজভী ভাই। শুভ সন্ধ্যা। আচ্ছা, মোর্শেদ খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেছে ওয়াই, কেন আমাদের ইয়ে দরকার, দরকার। এবং যেটা কথা খুব ভালো লাগলো মোর্শেদের, যে একটা ক্যাফেটেরিয়া থাকবে যেখানে, আমার কথা হচ্ছে যে আমরা আমাদের ঢাকায় বেশ বেশ কিছু ছোট ছোট ছবি হচ্ছে, অনেক ছবি হচ্ছে, কিন্তু কে করছে, কি করছে, কেন করছে আমরা জানি না, হুইচ ইজ ভেরি স্যাড। মানে আমি একজন শিক্ষক হিসাবে ফিল করি যে আমার জানা উচিত যে ইয়াংরা আজকাল কি ধরনের ছবি করছে, এবং এটা একমাত্র সম্ভব একটা কেন্দ্র হলে। আমরা যে মানে সেও মেকারও আসবে, সবাই আসবে, আমরা বসে আড্ডা মারবো ঘন্টা পর ঘন্টা, এবং বুঝবো কোথায় আমরা যাচ্ছি। আমরা সবাই জানি যে আমাদের বাংলাদেশের চলচ্চিত্র খুব একটা লেভেলটা এখনো উপরে ওঠে নেই। এর কারণটা হচ্ছে যে বিকজ আমরা কারোর সঙ্গে কথা বলি না, আমরা নিজেদের ওই মানে একটা প্রোডাকশন নিয়ে নিজেরা ব্যস্ত থাকি, কেউ জানে না কিছু না, মানে উই ডোন্ট, মানে এই যে এখনো জাকি আছেন, মোর্শেদ আছে, এদের সঙ্গে কেউ এসে ইয়াং ফিল্ম মেকাররা যদি এসে আলাপ করতো একটা জায়গায়, মানে তার বাসায় যেতে হবে না, ওনাকে বলতো যে স্যার আপনি এই ক্যাফেটেরিয়াতে বসেন, আমরা আমি কিছু প্রশ্ন করবো। and that is how, you know, এই যে সংযোগটা হচ্ছে না। এবং আমি জানি যে গত বছর মামুন বললো স্মারকলিপির কথা, আমি জানি যে ওই স্মারকলিপিটা খুব ভালোভাবে জানি যে প্রধানমন্ত্রী মহোদয়ের হাতে গিয়েছে, তারপর কি হলো জানি না ভাই, তারপর খুব আর খোঁজ নিতে পারা যাচ্ছে না। জানি যে এই মুহূর্তে হয়তো আমাদের মানে আমার মাথায় আসছে না কি করে আমরা এটাকে অগ্রসর করতে পারবো। আমি একটা খালি আমরা ইসের কথা বলি যে ইরানের ছবি খুব সুন্দর, খুব ভালো, খুব ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড সিনেমা। আমি যখন এক ফেস্টিভ্যালে গিয়েছিলাম, রোজ ফেস্টিভ্যালে, ওখানে আমাদেরকে একদিন নিয়ে যাওয়া হলো জুরি মেম্বারদের একটা সিনেমা হলে। ওখানে দেখলাম 13-14 বছরের মেয়েরা একটা সিনেমা দেখেছে, এবং শিক্ষক একটা ছাত্রীদের ডাক দিচ্ছেন, স্টেজে উঠাচ্ছেন এবং জিজ্ঞেস করছেন ছবি সম্বন্ধে বলো। So this is their investment. আমাদের দেশে এই ধরনের ইনভেস্টমেন্ট নেই, যে স্কুলের ছেলে মেয়েদেরকে ছবি দেখানো এবং ছবি নিয়ে আলোচনা করা, খালি দেখানো না, দেখে মানে যাতে করে মানে ছবির মানে ভালো মন্দ সবকিছু, এবং প্রশ্ন হচ্ছে ছাত্রীকে উত্তর দিতে হচ্ছে, শিক্ষক প্রশ্ন করছেন, তার বান্ধবীরা প্রশ্ন করছে। এই যে একটা কালচার, সিনেমা কালচার যেটাকে আমি বলি, ফিল্ম কালচার, whatever you like to call it, এইটা somehow আমার জানি না, আমার মাথায় ঢুকছে না যে আমাদের দেশে কি সম্ভব কিনা। কিন্তু এই ওই যেহেতু আমাদের দেশে সম্ভব হয়তো নেই, কিন্তু জাতীয় চলচ্চিত্র কেন্দ্র থাকলে আই এম শিওর ইয়াং ফিল্ম মেকার্সরা, তারা জাকির নাম শুনেছে, মোর্শেদের নাম শুনেছে, হ্যাঁ জানে এরা ভালো ছবি করেন, এদের সঙ্গে একটু কথা বলতে সুযোগটা আমার মনে হয় যদি করে নেওয়া হয়, যে সপ্তাহে একদিন জাকি বিকাল 5টা থেকে রাত
আটটা 9টা বন্ধ এক জায়গায় বসবে, তখন ছেলেমেয়েরা আসবে, জিজ্ঞেস করবে ইয়াং ছেলেমেয়েরা কি করে আমরা কি ভুল করছি আমাদের বুঝিয়ে বলুন। এই জিনিসটা মানে ক্লাসরুম ইজ ডিফারেন্ট থিং। মানে আমাদের দেশে বেশ কিছু প্রতিষ্ঠান আছে যেখানে ফিল্ম মেকিং বলছে শেখাচ্ছি আমরা, কিন্তু কারিকুলাম ইজ নট রাইট। আমাদের আমিও শিক্ষকতা করি, মোর্শেদ তো গভর্নিং বডিতে আছেন বিসিটিআই, কিন্তু ওখানেও কারিকুলাম বেস, ল্যাক অফ কারিকুলাম, পারফেক্ট কারিকুলাম অফ ফিল্ম মেকিং, যেটা জাকি পুরাতে পড়ে এসছে এবং জানে, আমিও বিদেশ থেকে পড়ে এসেছি, জানি এটা কি হওয়া উচিত। কিন্তু এই যে সুযোগটা যেহেতু হয়েছে কি আমার দেশে ওই যে কোনো প্রতিষ্ঠান হলেই ওটা আমলারা দখল করে বসেন এবং শেষ, ব্যাস, আর কোনো ইয়ে নেই। আই ডোন্ট নো, মানে আমি 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 শিওর যদি আমি জাকিকে বলি বা মোর্শেদকে বলি ভাই আগামী কাল 5টা থেকে রাত 9টা পর্যন্ত আড্ডা মারতে হবে, এই ঠিকানায় আসু ভাই, এসে আড্ডা মারি আমরা ইয়াং ফিল্ম মেকারদের সঙ্গে। I think it's a great school, it's a great, মানে unless you see in socialist কান্ট্রিতে যেখানে পড়াশোনা করে আসছি ওখানে দেয়ার আর প্রত্যেক শহরে 2টা করে সিনেমা হল এক্সক্লুসিভ আছে যেখানে ভালো ছবি দেখানো হয়, মানে কমার্শিয়াল ছবি না, ভালো ছবি দেখানো হয় এবং প্রয়োজন পড়লে তারপর সিনেমা দেখার পর পরিচালককে সামনে আনা হয় এবং তিনি দর্শকদের প্রশ্নের উত্তর দেন। দ্যাট ইজ হাউ ইট ইজ ডান ইন ওয়ার্ল্ড ওয়াইড। মানে আই নো আমরা মানে মোর্শেদ, জাকি আর তুমি মামুন, তোমরা আমরা আমরা সিনেমা হল, শৈবাল আমরা লাভার্স অফ ফিল্ম, হ্যাঁ আমরা সিনেমার প্রেমিক, হ্যাঁ, কিন্তু এই যে প্রেমটা প্রকাশ করার একটা জায়গা থাকার দরকার, তো আমার একটা প্ল্যাটফর্ম দরকার, তো হ্যাঁ একটা প্ল্যাটফর্মে গিয়ে যেখানে গিয়ে আমি মানে এখানে তো অর্থের কথা আসছে না, এখানে আসছে যে তারা নিজেরা সময় আমার 3-4 ঘন্টা করে দেবেন এক প্রত্যেকজন এক একটা ইভিনিং এ, এক একটা বিকালে, দিস ইজ মাস্ট। আই ডোন্ট নো, মানে আমার এই মুহূর্তে তো এই করোনার জন্য আমি জানি না আমরা এই আবেদনটা কার কাছে নিয়ে যাব, কোথায় নিয়ে যাব, আমার মাথায় ঢুকছে না। আমি আবার কথা বলতে পারি, জিজ্ঞেস করতে পারি যে এই মুহূর্তে কি এই ধরনের আবেদনটা কি কোনখানে যাওয়া যায়, আমি কিন্তু মোর্শেদ বা জাকি বলতে পারবেন হয়তো কার কাছে যাওয়া যেতে পারে। এটা নিয়ে আবার 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 আমরা হয় কি একটা জিনিস করে ভাবি যে হয়ে যাবে বলে আমরা চুপ চেপে যাই, কিন্তু হচ্ছে না। এবং যেহেতু আমলাদের মধ্যে কোনো পয়সা দেখছে না, এই জন্য তারা এর মধ্যে খুব একটা ইন্টারেস্টেড না। থ্যাংক ইউ। ধন্যবাদ, অনেক ধন্যবাদ হায়দার ভাই, চমৎকার বলেছেন। সত্যি তাই, আমাদের আসলে এমন একটি জায়গা দরকার যেখানে আমরা একত্র হতে পারি নিয়মিত সামাজিকভাবে আমরা এক ধরনের আমাদের নিজস্ব পরিবেশে আমরা সময় কাটাতে পারি, আড্ডা দিতে পারি, প্রজন্ম থেকে প্রজন্মের সাথে এক ধরনের জ্ঞান ভাবনা বিনিময়ের স্পেস হতে পারে। এটি আমাদের আসলে দরকার এবং এটি একমাত্র পূরণ হতে পারে জাতীয় চলচ্চিত্র কেন্দ্র দিয়ে। তো আমি এ পর্যায়ে আলোচনা করতে আহ্বান জানাবো জাকি ভাইকে, সৈয়দ সালাউদ্দিন জাকি ভাইকে আপনারা জানেন সকলে, নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। জাকি ভাই আমাদের এখন অগ্রজতম চলচ্চিত্র সংসদ কর্মী এবং জাকি ভাই বাংলাদেশ ফিল্ম আর্কাইভ বা বাংলাদেশ চলচ্চিত্র টেলিভিশন ইনস্টিটিউট থেকে শুরু করে যে চলচ্চিত্র বিষয়ক যে রাষ্ট্রীয় যে কটি প্রতিষ্ঠান আছে, একমাত্র এফডিসি ছাড়া বাকি সকল প্রতিষ্ঠানের শুরুতে বা এই প্রতিষ্ঠানগুলো নিয়ে আন্দোলন করা, সেগুলো নিয়ে দাবি দাওয়া পেশ করা, এই কার্যক্রমের সাথে সবসময় ছিলেন, সবসময় আছেন, যুক্ত আছেন। এবং আমরা জাকি ভাইয়ের কাছ থেকেও আসলে এই বিষয়গুলো শুনতে চাই যে আসলে জাতীয় চলচ্চিত্র কেন্দ্র তো শুধু আমাদের আজকের
একটা মানে খুবই কাতর চাওয়া নয়, এটি তাদের সময় মানে ওনাদের সময়ও একটা কাতর চাওয়াই ছিল, একটা একটা আকুতির মতো ছিল যে একটি আমাদের একটি জায়গা দিন, আমাদের একটি স্পেস করে দিন যেখানে আমরা একত্রিত হতে পারি আমাদের নিজেদের মতো করে। তো সেটি এখনো হচ্ছে না জাকি ভাই, মানে এটি দুঃখজনক। তো কিন্তু জাকি ভাই, আপনি জাতীয় চলচ্চিত্র কেন্দ্র নিয়ে কি ভাবেন? এবং রিজভী ভাই যেরকম বললেন সেরকম আপনার ভাবনাটা আমরা শুনতে চাই, যে জাতীয় চলচ্চিত্র কেন্দ্র আসলে কেমন হওয়া উচিত, বা জাতীয় চলচ্চিত্র কেন্দ্র কেন্দ্র কেন দরকার আসলে। সৈয়দ সালাউদ্দিন জাকি। ধন্যবাদ। শুনতে পাচ্ছ আমার কথা? আচ্ছা, জি জাকি ভাই, শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে? আচ্ছা, জি আমি প্রথমে ধন্যবাদ দেব বেলায়েতকে, যে সে অর্গানাইজ করেছে এটা। রিজভী আছে আমার বন্ধু, মোর্শেদ আছে, আমরা সহযোদ্ধা। মোর্শেদ যে যুদ্ধটা শুরু করেছিল সে সেদিক থেকে তো সে অনেক অগ্রগামী যোদ্ধা, স্পষ্টবাদী। আর শৈবাল আমাদের এখন সহযোদ্ধা হিসেবে এসছে। অমন তো ডেফিনেটলি সম্মুখ সারিতে রয়েছে। আমি 125 বছর আগের কথা তোমরা ইতিহাসটা বলেছো, এটা খুব একটা বেশি বলার দরকার নেই। তবে আমি বলবো যে প্রথম যে তখন কিন্তু এটাকে বলা হয়েছিল টেলিভিশন ডে, ওয়ার্ল্ড টেলিভিশন ডে। ফিল্ম কথাটা কিন্তু তখনও লাগানো হয়নি, কারণ স্ট্রেন। আমি যাওয়ার পর দেখলাম, আমি ইউনাইটেড নেশনসে গেলাম, তাদের একটা কনফারেন্স ছিল, ওইখানে গেলাম, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে সবাই এসছেন। আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছিলাম 28 ডিসেম্বর এই সময়। এবং তখনই কিন্তু কথাটা উঠলো যে এটা বিশ্ব টেলিভিশন ডে না, এটা বিশ্ব চলচ্চিত্র দিবস হওয়া প্রয়োজন। পরবর্তীতে টেলিভিশন ডেটাকে পিছিয়ে নেওয়া হয়েছে এবং এটাই বোধহয় এখন স্বীকৃত ইউনাইটেড নেশনসের বিশ্ব চলচ্চিত্র দিবস, এবং সত্যিকার অর্থে তাই হওয়া উচিত। তো এডিসনের সেই টয় আলটিমেটলি দেখা গেল এটা টয় নয়, এটা একটা একটা সাংস্কৃতিক ভূমিকা পালন করছে সমাজ পরিবর্তনে। শিল্প সংস্কৃতির অন্যান্য অঙ্গন যা করে থাকে, আমরা কবিতা বলি, ছবি আঁকা বলি, গান বলি, নাটক বলি, জীবনের কথা বলে, এবং সেই সঙ্গে আমাদের সংস্কৃতির অঙ্গনকে তুলে ধরে এবং একটা যুদ্ধের ভূমিকা নেয়। সহজ এক্সাম্পল, স্টপ জেনোসাইড, আমাদের মহান মুক্তিযুদ্ধের সম্মুখ সারিতে যে কণ্ঠস্বর, যে ছবি আমরা দেখেছি, যা পুরো বিশ্বের বিবেককে নাড়া দিয়েছে, সেটা হলো স্টপ জেনোসাইড। এটা তো স্মরণ করা উচিত আজকে আমাদের। এবং পরবর্তীতে ফলো আপ হিসেবে অনেক কাজ হয়েছে। আমি তারেক মাসুদের সেই সে যে সংকলন সে কম্পাইল করেছিল, তার ভেতরে আমরা দেখেছি যে সংস্কৃতি অঙ্গন কিভাবে আমাদের যুদ্ধে নেমে এসেছিল। সুতরাং চলচ্চিত্রের শক্তি নিয়ে ছোট করে দেখার কিছু নেই। আবার বহু বছর পর মোর্শেদ আগামী সম্ভাবনাকে আরো এগিয়ে নিয়ে গেল। আমি আজকে শ্রদ্ধা ভরে তাদেরকে স্মরণ করি যে তারা কিন্তু খুব স্পষ্টভাবে এই জিনিসটাকে এগিয়ে নিয়ে গেছে। তো একটা প্রশ্ন উঠতে পারে যে ফিল্ম ইনস্টিটিউট তো নেত্রী করে দিয়েছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করে দিয়েছেন, কিন্তু শুরুটা আমি একটু একটু পেছনে যাব। শুরুটা কিন্তু শুরু করেছিলেন বঙ্গবন্ধু, যেভাবে আমাদের শুরু করেছিলেন চলচ্চিত্রের যাত্রা। এই এই ইনস্টিটিউটের যাত্রাও কিন্তু তার হাতেই হয়েছিল। এটা শুনে আমি জানি না কি বলবে। আমি একটা ছবি দেখাতে চাই, এটা কতটুকু দেখাতে পারবো আমি জানি না, বাট আমার মনে হয় যে আমি দেখাতে পারবো। কোথায় হারিয়ে ফেললাম এখন, একটা সেকেন্ড সময় দিতে হবে আমাকে, আমি দিচ্ছি। তো ওই ছবিতে আমরা দেখবো যে বাদল রহমান আর আমি সামনে, পেছনে গিরিশ কান্নার, আমাদের তৎকালীন প্রতিমন্ত্রী, এবং আমাদের অগ্রজ অনেকেই সেই সময়ে যারা ছিলেন, জামান স্যার তখন অ্যাডিশনাল সেক্রেটারি শিক্ষা মন্ত্রণালয়, বোধহয় তখন শিক্ষার হবেন অথবা চলচ্চিত্র হতে পারেন। তো মহিউদ্দিন সাহেব, ডিএফপির মহিউদ্দিন সাহেব, এরা সবাই চলে গেছেন পুনে ইনস্টিটিউট দেখতে। কি করে হয়েছিল? আমি ছুটিতে এসেছিলাম,
ছুটিতে আসার পর সকালবেলায় শেখ কামালের সঙ্গে বঙ্গবন্ধুর সঙ্গে খুব আর্লি মর্নিং এ দেখা করতাম, একটু সময় পেলে পারি কথা বলতাম। তো কথা বলার পর বললাম যেরকম আমাদের তো একটা ইনস্টিটিউট হওয়া দরকার। তো উনি শুনলেন, শুনে ওনার স্বভাব সুলভ ভাবে উনি বললেন, দেখি তোরা দেশের মান রাখবি, দেখি। এই দেখি কিন্তু আমাদের ব্যুরোক্রেটদের দেখি নয়, এটা আমি অবশ্যকেও বলতে চাই, এটা কিন্তু ব্যুরোক্রেসির দেখি নয়। ঠিক ফিরে গেলাম, 15 দিন কি 20 দিনও যায়নি, গিরিশ কান্নার ক্লাস, আমার পরীক্ষা চলছিল, দৌড়ে এসে বললেন যে তোমাদের মন্ত্রী আসছেন বিশাল দল নিয়ে, ইনস্টিটিউট দেখবেন, ইনস্টিটিউটের কার্যক্রম দেখবেন, সবকিছু দেখবেন, চলো পরীক্ষা দিচ্ছি, পরীক্ষা আমি তোমার দিয়ে দেবো, চলো। আমি আর বদরুল রহমান দৌড়ালাম, যে এই দলটাকে নিয়ে আসলাম, বিশাল দল। ফজলে ভাই ছিলেন, ফজলে হোসেন সাহেব ছিলেন, সবাই প্রয়াত, প্রায় এদের মধ্যে সবাই প্রয়াত, বাদলও নেই আজকে আমাদের সামনে। তো যাই হোক, আমরা ওনার ঘুরে ঘুরে দেখে গেলেন, কিন্তু ওই যে যেটা হয় আমাদের দুর্ভাগ্য, আমাদের জাতির জীবনের কলঙ্কের অধ্যায় ঘটে গেল। ফিরে আসলেন, রিপোর্ট দিলেন, কিন্তু তখন সেটা বাস্তবায়ন হলো না। কিন্তু পরবর্তীতে যেই হোক, যেই মুহূর্তে আমাদের নেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসছেন, আমরা কিন্তু তখন সচিবালয়ে মিটিং করেছি, ব্ল্যাক ল উঠিয়েছি, এবং এই ফিল্ম ইনস্টিটিউটের ভিত্তিটা তখন হয়েছে। সে ছিল আমার সঙ্গে, আমাদের সঙ্গে সবার সঙ্গে ছিল, আরো আমরা অনেকেই ছিলাম, মিলে এটা হলো। এখন একটু চলছে, শুরু হয়েছে, কিন্তু আমরা যে স্বপ্নে ইনস্টিটিউটটা করতে চেয়েছিলাম সেটা এখনো হয়নি, কিন্তু আমরা প্রতীক্ষায় আছি, হয়তো একটু সময়টা পার হলে তা হতে পারে। এখন প্রশ্ন উঠছে, এই বলয় এই যে কথাটি যেটা মোর্শেদ যে মাননীয় প্রধানমন্ত্রীকে বললেন, এটা কেন, এটার ভীষণ প্রয়োজন। আমি পৃথিবীর আমেরিকার মতো দেশেও আমি 13টা স্টেটে গেছি, যে স্টেটের ইন্ডিপেন্ডেন্ট ছবি বলে ওরা, সেখানে তাদের সঙ্গে মিট করেছি এবং দেখেছি এই একটা ছোট্ট বলয় আছে, বা কোনো কোনো জায়গায় বেশ বেশ বিরাট আকারের বলয় আছে, যেখানে যারা চলচ্চিত্র মোদী তারা যাচ্ছেন, আড্ডা তো বটেই, আড্ডা ছাড়াও একটা এক ধরনের এক্সচেঞ্জ অফ আইডিয়াজ ওই আড্ডার মাধ্যমে হচ্ছে। পৃথিবীতে কি ঘটছে, দেশে কি ঘটছে, কি ঘটা উচিত, কি ঘটছে না, কি অপব্যবহার হচ্ছে, এবং একটা প্রস্তুতির আভাসটা দিতে পারে এ ধরনের একটি সেন্টার, কেন্দ্র। যেমন আমি আজকে বলতে পারি, আজকে এফডিসির এই অবস্থা হলো কেন? খুব সহজ উত্তর, প্রস্তুতিহীনতা। একটা একটা চলচ্চিত্র ভাষায় পরিবর্তন আসছে, টেকনিক্যাল পরিবর্তন, এটা এটা সর্বজন বিদিত, পৃথিবী জোড়া মানুষ জানে, সবাই প্রস্তুতি নিচ্ছে। ডিজিটাল যুগে আমার মাননীয় প্রধানমন্ত্রী বললেন একটা ডিজিটাল বাংলাদেশ, তিনি পর্যন্ত এগিয়ে গেলেন, কিন্তু আমাদের এফডিসি ঘুমিয়ে রইল, তাদের কোনো প্রস্তুতি নেই। সেই প্রস্তুতিহীনতার কারণেই আজকে একটা জটিলতার সৃষ্টি হলো। যদি আজকে এরকম একটা চলচ্চিত্র কেন্দ্র থাকতো, তাহলে এই সতর্কবাণী, আবহাওয়ার সতর্কবাণীর মতো একটা বাণী আসতে পারতো, এই বাণীর মাধ্যমে আমরা একটা প্রস্তুতি নিতে পারতাম। তাহলে কিন্তু আজকে যে অভাবটা বোধ করছি আমরা, এই অভাব বোধ হতো না। আমরা সেই ডিজিটাল বলয়ে, ডিজিটাল আঙ্গিকে, সেই শক্তিকে তাকে ব্যবহার করে, প্রযুক্তিকে ব্যবহার করে, প্রযুক্তিকে আমাদের দাস বানিয়ে আমরা আমাদের সাংস্কৃতিক চিন্তা, জীবনের চিন্তা, আমাদের জাতীয় জীবনের চেতনা, বঙ্গবন্ধুর চেতনা, বাঙালির চেতনা সবকিছু তুলে ধরতে পারতাম। এটা কিন্তু এটাই হলো সবচেয়ে বড় কন্ট্রিবিউশন হবে যদি এ ধরনের একটা সেন্টার হয়। এটা আমাদের বোঝাতে হবে। ইনিশিয়েট করেছে মোর্শেদ, আমরা অপেক্ষায় আছি। করোনা এসে একটা দীর্ঘ সময় মাঝখানে আমাদেরকে বিপর্যস্ত করেছে, কিন্তু আমার মনে হয় যেভাবে ব্ল্যাক আইন উঠিয়ে দিয়েছেন তিনি, যেভাবে ফিল্ম ইনস্টিটিউট করেছেন, সংস্কৃতি কেন্দ্র কেন নয়? আমি শিল্পকলার এক্সাম্পল দেব। শিল্পকলা গত কয়েক বছরে তারা তাদের এই বলয়ের ভেতরে চলচ্চিত্র চর্চার যে দ্বারটা উন্মুক্ত করেছেন, তার রেজাল্ট কি হচ্ছে না, ছড়িয়ে পড়েছে চারিদিকে। তাহলে আজকে এই ধরনের একটা বলয় যদি আমাদের চলচ্চিত্রের জন্য হয়, তাহলে কিন্তু এটা ছড়িয়ে যাবে এবং সেই গ্রামগঞ্জের রুটে পর্যন্ত আমরা চলে যেতে পারবো। আজকে ঢাকা শহরে বসে
কিন্তু কোন অবস্থাতেই রুটে পৌঁছানো এত সহজ নয়, এটা আমি বলতে পারি। রিজভি পোল্যান্ডে ছিল, রিজভি বিশ্ব চলচ্চিত্রের ভান্ডার গুলো তার জানা আছে। রিজভি খুব স্পষ্ট ভাবে কথাগুলো বললো, কিন্তু সে একজন শিক্ষক বটে, খুবই ভালো শিক্ষক এবং প্রেমী, চলচ্চিত্র প্রেমী। আজকে রিজভির সঙ্গে আমি কোথাও বুঝতে পারছি না, আমি মোর্শেদের সঙ্গে বুঝতে পারছি না, আমি মামুনের সঙ্গে বুঝতে পারছি না, আড্ডা দিতে পারছি না। আড্ডা আমাদের জন্ম দিয়েছে, কবিতার রাজ্য আমাদের কোথা থেকে জন্ম হয়েছে, কবিতার আমাদের নাটকের আড্ডা থেকে। আমি সাক্ষী, আমি বিশাল বিশাল আড্ডার সাক্ষী। সেই পুরনো ঢাকার বিউটি থেকে শুরু করে সংস্কৃতি গ্রো করেছে। আমাদের স্বাধীনতার চেতনা এসেছে কিন্তু এই আড্ডা থেকে, আড্ডার ভেতর থেকেই। বঙ্গবন্ধুর গাইডেন্স, বঙ্গবন্ধুর সেই কণ্ঠস্বর এবং আমাদের বায়ান্নর ভাষা আন্দোলন, সেই ভাষা আন্দোলন যেটা সংস্কৃতির আন্দোলন, জীবনের আন্দোলন, সেই আন্দোলনের সূত্রপাত হয়েছিল। আজকে আমার তো মনে হয় বিপর্যয়কে, আমাদের করোনা বিপর্যয়কে রুখে দাঁড়িয়েছি আমরা। আমরা থেমে থাকছি না, এগিয়ে যাচ্ছি। আমরা কত বড় চ্যালেঞ্জ নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা সেতু করেছেন, ছড়া বদলে গেছে। ওই দেখা যায় পদ্মা সেতু, ওই আমাদের প্রাণ। তো এটা তো ছড়া পর্যন্ত বদলে গেছে মানুষের মুখে মুখে, হাসি মুখে, ফোর্স করে নয়, রাজনৈতিক স্লোগান দিয়ে নয়। একটা এক্সাম্পল পদ্মা সেতু, যে হ্যাঁ আমরা করতে পারি, করেছেন, করে দেখিয়ে দিয়েছেন, মাথা নত করেননি। আমার মনে হয় যে আমি কর্তৃপক্ষের কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাবো, একটু সময় দিতে হবে এই বিপর্যয়ের মধ্যেও। তিনি নানা ধরনের বিপর্যয় এখন আছেন, কিন্তু একটু সময় দিলে আমার তো মনে হয় না যে অযৌক্তিক কিছু খুঁজে পাবেন আমাদের এই চাওয়ার পেছনে। আমি দাবি শব্দটা না বলে বলছি চাওয়া, এই চাওয়ার পেছনে, এবং এটার একটা যুক্তি শক্ত ভিত্তি আছে। এবং আমরা প্রমিস করতে পারি, সব জেনোসাইড যেভাবে কণ্ঠস্বর হয়ে এসেছিল, সেভাবে যে কোনো বিপর্যয়ে এই চলচ্চিত্র থেকেই কিন্তু আবার কণ্ঠস্বর উঠবে। স্টপ, এখনো কিন্তু আমরা বলছি স্টপ। যে ধরনের অপকর্ম চলছে চারদিকে, সেই যুদ্ধে পরাজিত সেই শত্রুদের, তাদেরকেও কিন্তু আমরাই বলছি আগামী কি, আগামী বলেছে স্টপ, আগামী বলেছে স্টপ। আমরা স্টপ বলতে পারি, স্টপ বলবো, কিন্তু সেই সবে বলবো মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে ফিল করছি, আমি জানি আপনার সঙ্গে আমি কাজ করেছি অনেক বছর, আপনি খুব সংবেদনশীল এবং সবকিছু অনেক গভীরে যেতে পারেন। আমার মনে হয় আমাদের প্রস্তাব তার উপর অবশ্যই সার্বত্র পেয়ে পাবেন একটা কিছু। আমি এই আমাদের ফিল্ম সোসাইটির পক্ষ থেকে আমাদের আজকে সুন্দর একটা বিষয় নিয়ে এসছে, তাকে ধন্যবাদ দেব। আর মোর্শেদকে তো অবশ্যই ধন্যবাদ দেব, রিজভিকে ধন্যবাদ দেব। বহুদিনের রিজভি আমাদের সঙ্গে, জীবনের অনেক সুখে দুঃখে রিজভি আমাদের পাশে, মোর্শেদ আমাদের পাশে, এরা সবাই আমাদের পাশে। এটাও কিন্তু একটা বিরাট ব্যাপার, আমরা আরেকজনের পাশে দাঁড়াতে হয় বিভিন্ন সময়। আমি জানি কিভাবে সবাই দাঁড়ায়। আসুন আমরা এটার এই প্রস্তুতির দিকে যাই, সুন্দর করে এটার প্রস্তাবনা যেন যায়, এবং আমরা যে যেখানে পারি, যাকে পারি, আমাদের এই প্রস্তাবনার পেছনে লেগে থেকে লবিটা করতে হবে। আমি, আমার মনে হয় যে এটা বলেই এখন শেষ করছি। বাদলের ছবিটা দেখাতে চাচ্ছিলাম, কিন্তু আমি আমার আঙুল লেগে ছবিটা সরে গেছে। তো ওই ছবিটা খুব সুন্দর, আমি পরবর্তীতে দেবো, তোমাদের আর্কাইভে রেখো। এটা একটা ঐতিহাসিক ছবি, যার ভেতরে প্রায় 13 জনের সদস্য রয়েছেন, যাদের মধ্যে জামান স্যার এখনো বেঁচে আছেন, আর বাকি কেরিশ কার্নাডো নেই, কেউ বাদল নেই, এরা নেই, কিন্তু নেই বলে আছেন, তারা কিন্তু রয়েছেন। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের সেন্টার জয়যুক্ত হোক।
মামুন, আহ, আমি চলে যাব, তার আগে কি আমি 1 মিনিট আর কিছু বলতে পারি এই দুইজনের কথা? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই বসে দেবে, নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, আমি যেটা শেষমেশ বলতে চাই, আসলে আমার যেটা মনে হয় যে রিজভী ভাই বললেন যে আমরা কাকে বোঝাবো, কার কাছে যাব, আমাদের যাওয়ার জায়গা তো একটাই, এবং একটা জায়গায় গেলেই আমাদের কাজটা হবে আমি আশা করি। সেটি হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। কারণ আমরা জানি যে তিনি এই সমস্ত ব্যাপারে, বিশেষ করে চলচ্চিত্রের ব্যাপারে তিনি অত্যন্ত স্পর্শকাতর। তিনি শুনবেন নিশ্চয়ই। আমি একটা উদাহরণ দিই যে 2009 সালে আমি তখন আমার প্রিয় তমিশু ছবিটা আমি ডিজিটাল ফরম্যাটে করেছি, এবং করে সেন্সরে আটকে আছে। সেন্সর দিচ্ছে না, কয়েক মাস হয়ে গেছে সেন্সর দিচ্ছে না, কারণ ডিজিটাল ছবি সেন্সর করার কোনো নিয়ম নেই। তো সুতরাং তারপরে আমি 2009 সালে আমি যখন মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় আসলেন, তখন আমি তার সাথে দেখা করার একটা সুযোগ হয়েছিল। তার বাসায় না, তার বাসায়, কিন্তু গণভবনে না, গণভবনে তখন তিনি ওঠেননি। তিনি থাকতেন যে সুগন্ধা নাকি জানো, জাতীয় যে কি বলে, হ্যাঁ সুগন্ধা, সেখানে মিন্টু রোডে। তো আমি দেখা করে আমি শুধু অন্যান্য কথার ফাঁকে আমি বললাম যে মাননীয় প্রধানমন্ত্রী, ডিজিটাল, হ্যাঁ আপনি তো ডিজিটাল বাংলাদেশের, কিন্তু হ্যাঁ হ্যাঁ আপনি কি জানেন যে আপনার ডিজিটাল বাংলাদেশে আমাদের ডিজিটাল চলচ্চিত্রের কোনো জায়গা নেই? বললেন যে কি হয়েছে? তখন আমি বললাম এরকম আমার একটা ছবি কয়েক মাস ধরে আটকে রেখেছে সেন্সর বোর্ড, বলছে ডিজিটাল ছবিকে সেন্সর করার কোনো এখতিয়ার ওদের নাই। তখন উনি সাথে সাথে রিয়াক্ট করলেন, এবং তার এই পেজ ছিল এখানে, এই পেজকে বললেন তুমি এখনই নোট করো। তো তারপরে কি হলো আমি জানি না, 2 দিন পরে সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান আমাকে ফোন করলেন, করে বললেন যে আপনার ছবিটা এক্ষুনি জমা দেন, আমরা এটা দেখবো। তারপরে হয়ে গেল। তো সুতরাং আমি এটাই জন্য বললাম যে উনাকে যদি বোঝানো যায় তাহলে কিন্তু দ্রুত কাজ হয়, এটা আমি দেখেছি। সুতরাং আমাদের আরেকবার বোঝাতে হবে, যেতে হবে তার কাছে। সেই সুযোগটা এখন হয়তো এই অবস্থায়, এই প্যান্ডেমিক সময়ে সেই সুযোগটা হয়তো নাই ওনার সাথে সরাসরি যাওয়ার, কিন্তু নিশ্চয়ই একদিন এই অবস্থার অবসান ঘটবে। আমরা যদি তাকে গিয়ে বোঝাতে পারি কেন আমরা জাতীয় চলচ্চিত্র কেন্দ্র চাই, তাহলে নিশ্চয়ই তিনি বুঝবেন। ধন্যবাদ সবাইকে। জাকি ভাই এবং রিজভী ভাই, আমি অত্যন্ত দুঃখিত, আমাকে একটু চলে যেতে হচ্ছে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। মামুনকে ধন্যবাদ, ন্যাশনাল ফিল্ম সোসাইটিসকে ধন্যবাদ এই ধরনের একটি আয়োজন করার জন্য, শৈবালকে ধন্যবাদ। ওকে, ধন্যবাদ ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমিও যাব, আমার ওষুধ খাওয়ার সময় হয়েছে। এখন শুধু শৈবালদা বলবেন, তারপরেই শৈবালদা আসলে সভাপতিত্ব করছেন এই আলোচনায়, যেহেতু আমাদের মানে উনি সহসভাপতি ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ এর। ফলে আমি শৈবালদাকে আমন্ত্রণ জানাচ্ছি তার সমাপনী বক্তব্য দেওয়ার জন্য। তার আগে আমি আপনাদের সবাইকে আরেকবার একটু মনে করিয়ে দিতে চাই যে ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ আসলে দীর্ঘদিন ধরে এই জাতীয় চলচ্চিত্র কেন্দ্র প্রতিষ্ঠার দাবিতে এই নানা ধরনের তৎপরতা করে যাচ্ছে। সেই তৎপরতার মধ্যে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন সভা সেমিনার আয়োজন করেছি, এবং 2017 সালে আমরা একটি জাতীয় চলচ্চিত্র সভাও করেছিলাম। সেখানে বাংলাদেশের সকল চলচ্চিত্র কর্মী, আমাদের ইন্ডাস্ট্রি থেকেও যেমন নায়করাজ রাজ্জাক সাহেব ছিলেন, ইন্ডাস্ট্রি পরিচালক সমিতি, প্রযোজক সমিতি থেকে সমস্ত প্রতিনিধিরা ছিলেন, এবং সেখানে সেই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তৎকালীন মাননীয় তথ্যমন্ত্রী জনাব হাসানুল হক ইনু। এবং তথ্যমন্ত্রী সে মহোদয় সে সময় আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে জাতীয় চলচ্চিত্র কেন্দ্র খুব অনতিবিলম্বে আসলে বাস্তবায়ন হবে, কারণ এটি খুবই কার্যকর এবং প্রয়োজনীয় একটি উদ্যোগ এবং প্রস্তাব। তো কিন্তু বাস্তবতা হলো 2017-র পরে আমরা দেখলাম যে কোনো কার্যক্রম সে অর্থে হলো না। পরে 2019 সালে এসে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করলাম, এবং এখন পর্যন্ত সেটির কোনো বাস্তবিক প্রতিফলও আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু আমরা আশাবাদী যে বিষয়টি নিশ্চয়ই বাস্তবায়নের দিকে এগোবে, এবং আমরাও জাতীয় চলচ্চিত্র কেন্দ্র দেখতে পাবো। তো আমি আজকে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই আয়োজনে জাতীয় চলচ্চিত্র কেন্দ্রের ভাবনাটিকে
আরো সমৃদ্ধ করার জন্য আপনাদের আলোচনার মধ্য দিয়ে। তো আমি আজকের আলোচনার সমাপনী আলোচনা করার জন্য ফেডারেশন অফ ফিল্ম সোসাইটি বা বাংলাদেশের সহসভাপতি, চলচ্চিত্র নির্মাতা, লেখক ও চলচ্চিত্র শিক্ষক শৈবাল চৌধুরীকে অনুরোধ করছি। শৈবাল দা। ধন্যবাদ মামুন। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে তো না? আচ্ছা, বিশ্ব চলচ্চিত্র দিবস 28শে ডিসেম্বর। আমরা শুরুতেই বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ এর পক্ষ থেকে আপনারা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি জাকি ভাই, রিজভি ভাই, মোর্শেদ ভাইকে এতক্ষণ উপস্থিত থাকার জন্য। আমরা কৃতজ্ঞ চিত্রে স্মরণ করছি এডিসন, ডিকসন এবং লুমিয়ার ব্রাদার্সকে, এবং সেই তখন থেকে আজ পর্যন্ত চলচ্চিত্র সংশ্লিষ্ট প্রত্যেকের কাছে আমরা আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাই। আসলে আমার আর নতুন করে কিছু বলার নেই, তারপর জাকি ভাই অসুস্থ, ওষুধ খেতে যাবেন বলছেন। আমি দুই একটা কথা বলে শেষ করছি। এই সংস্কৃতি বলাই যেটা বলা হচ্ছে, এটা অনেকদিন ধরে শুনে আসছি আমরা। তারপর জাকি ভাইয়ের কাছ থেকে কিছুটা আশার আলো দেখা গেল। এটা এখনো তো কেন যে হচ্ছে না, এটা একটা আমাদের কাছে, আমরা ঢাকার বাইরে যারা আছি, আমাদের কাছে একটা রহস্যের ব্যাপার মনে হয়। কেন হচ্ছে না এটা? শিল্পকলা একাডেমিতে নাট্যশালা আছে, নৃত্যশালা আছে, চিত্রশালা আছে, কিন্তু চলচ্চিত্রশালা নেই। এটা খুবই আমাদের কাছে যখন যাই এটা একটা অপমানজনক ব্যাপার বলে মনে হয়। শিল্পকলার তো একটা প্রধান একটা মাধ্যম হচ্ছে চলচ্চিত্র। তো নাট্যশালা, চিত্রশালা এবং যেখানে নৃত্যশালা পর্যন্ত আছে, সেখানে কেন যে চলচ্চিত্রশালাটা নেই, এটা আমাদের কাছে খুবই একটা চিন্তার একটা ব্যাপার এবং একটা ভাবনার ব্যাপার। আর বাংলাদেশ শিল্পকলা একাডেমি ঢাকার মূল কেন্দ্রের তো পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে, ওখানেও ইচ্ছে করলে চলচ্চিত্র কেন্দ্র ওখানেও প্রতিষ্ঠা করা যেতে পারে। এবং আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত মত, তাহলে আরো ব্যাপারটা আরো ভালো হয়, যে একটা কনডেন্সড ব্যাপারটা হয়ে যাচ্ছে। চিত্রশালা, নৃত্যশালা, নাট্যশালা পাশাপাশি চলচ্চিত্রশালাও আছে। এবং ওখানে হ্যাঁ, এখন মামুন জেনারেল সেক্রেটারি হওয়ার পর থেকে আমরা দেখতে পাচ্ছি ফেডারেশন অনুষ্ঠানগুলো ওখানে হচ্ছে মূলত। চমৎকার চমৎকার সব অডিটোরিয়াম, ছোট করে হলেও অন্তত একটা অডিটোরিয়াম দিয়ে হলেও ওখানে একটা চলচ্চিত্রশালা তৈরি করা যেতে পারে। আর এর বাইরে তো আমরা আমাদের জাতীয় চলচ্চিত্র কেন্দ্রের কথা তো বলছি বারবার, নন্দনের কথা বারবার আসছে। আমরা এখানে যারা আছে প্রত্যেকেই গেছি ওখানে, কাছে যেহেতু আমাদের পাশেই। নন্দনে ছোট একটা হল আছে, এটা মানে 120 চেয়ারের। ওই হলটাতে মূলত চলচ্চিত্র সংসদের কার্যক্রমগুলো হয়, বিভিন্ন রকম ওয়ার্কশপ, ক্লাস, এবং যে সমস্ত ছবি কোনো পরিবেশক এবং প্রদর্শক পান না, ওখানে খুব সহসায় দেখাতে পারেন। খুব তেমন কোনো ব্যুরোক্রেসি নেই। একটা দরখাস্ত দিয়ে নির্দিষ্ট একটা ফি, এবং সেই ফিটা হচ্ছে মাত্র 500 টাকা, 500 রুপি, ভারতীয় রুপি। এটা দিলে আপনি ওখানে শো করতে পারেন। আমি যখন আমার ছবিটা ভূমিকম্পের পরে এটা নিয়ে যখন গত বছর যাই, আমাকে একটা দরখাস্ত দিতে বলা হয় এবং আমার জাতীয় পরিচয়পত্রের একটা ফটোকপি দিতে বলা হয়। ব্যাস, আমি দেখি যে যেদিন জমা দিয়েছি তারপর দিনই ওরা আমাদেরকে পারমিশন দিয়ে দিয়েছে। বিদেশি হিসেবে কোনো ধরনের টানা হেঁচড়ার কোনো অবকাশ আমি দেখিনি। আর নন্দনে যারা গেছেন তারা দেখবেন ওটা কিন্তু একটা আমাদের সংস্কৃতি বলয়ের মতন। রবীন্দ্র সদন আছে, পিছনে আছে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি, পাশে আছে কলকাতা আর্ট সেন্টার, মাঝখানে নন্দন। এটা যে বিশাল একটা চত্বর তাও না কিন্তু। আবার একটু পরে কিন্তু সেন্ট পল ক্যাথেড্রাল আছে, সেন্ট পল ক্যাথেড্রালও কিন্তু ফিল্ম সোসাইটির শোগুলো ওদের অডিটোরিয়ামও হয়। তারপরে আছে সেই একটা নাটকের সেই যে এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, নাটকের যে একাডেমিটা, সেটাও পিছনে। সব মিলে কিন্তু বিশাল বড় কোনো জায়গা না, কিন্তু সবগুলো এক জায়গাতে কন্টেস্ট গেলে কিন্তু মন জুড়িয়ে যায়। আর ক্যাফেটেরিয়ার কথা যেটা মোর্শেদ ভাই বললেন, সেটা তো আছেই। তার বাইরেও অনেক রকমের চায়ের দোকান টোকান আছে। আপনি যখনই যাবেন নন্দনে, সে সকাল 10টায় হোক কিংবা রাতের 10টায় হোক, দেখতে পাবেন সিনিয়র জুনিয়র সবারই একটা আড্ডার একটা জায়গা, মিলন মেলা। এবং সেই ওখান থেকেই কিন্তু যেটা জাকির ভাই যেটা বললেন যে আড্ডার ব্যাপারটা, আসলে ক্রিয়েটিভ ব্যাপারগুলো সে কবিতা হোক, গল্প হোক আর সিনেমা হোক, আড্ডার মাধ্যমেই তৈরি হয়। আমরা যে ফিল্ম সোসাইটি করেছিলাম ছোটবেলা বা তখন 18-19 বছর বয়স, এটাও কিন্তু আড্ডার মাধ্যমে হয়েছে।
আড্ডার মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম একটা ফিল্ম সোসাইটি করব। সে একই অভিজ্ঞতা আমরা এখন যেখানে আছি এই আজকের এই কনফারেন্সে সবারই সে ব্যাপারটা আছে। তো আমার মনে হয় যদি সোনার বাংলা সংস্কৃতি বলাটা করতে যদি দেরি হয়, যদিও কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না এখন, অবশ্য করোনার জন্য আমরা বলছি যে এটা যাওয়াটাও তেমন উচিত হবে না, হ্যাঁ ঠিক, কিন্তু এটা দীর্ঘদিন ধরে কিন্তু ওইটার ব্যাপারে কথাবার্তা বলা হচ্ছে, অথচ সেখানে চলচ্চিত্রের কোনো স্থান নেই। এটা খুবই অপমানজনক ব্যাপার। শিল্পকলাতেও যেমন নেই তেমনি শিল্পকলাতেও ছোট একটা ডিপার্টমেন্টের মতন আছেন চলচ্চিত্র বিভাগ মনে হয়, তাদের তেমন কোনো কার্যক্রম। তো সোনার বাংলা সংস্কৃতি কেন্দ্র এটা তৈরি করতে যদি দেরি হয়, সেই ফাঁকে আমার মনে হয় খুব সহজেই শিল্পকলা একাডেমিতে একটা ছোট চলচ্চিত্রশালা তৈরি করা যেতে পারে। মাল্টি স্টোরিড করলে তো হয়, 6-7 তলা করলে ক্যাফেটেরিয়া, আড্ডা দেওয়ার জায়গা, লাইব্রেরি, আর একটা ছোট একটা আর্কাইভ এবং সবার উপর অডিটোরিয়াম। আমার মনে হয় তেমন কোনো বেশি সময় এবং অর্থেরও তেমন বেশি প্রয়োজন নেই। আর এই চলচ্চিত্র সংসদ কার্যক্রমের প্রয়োজনীয়তা এবং প্রাসঙ্গিকতা নিয়ে এখন কথা উঠছে নানান জায়গাতে, আসলে তো কোনো দরকার কিনা বা কি করেছি আমরা, কি করেছে কিছু ফিরিস্তি মোর্শেদ ভাই দিয়ে গেছেন, জাকির ভাই বললেন, রিজভি ভাই বললেন। আমি যেটা বলছি যে ফিল্ম ইনস্টিটিউট, এটা সেই তখন থেকে খুসরো ভাই যে পত্রিকাটা বের করতেন বা জাকির ভাইরা যখন স্টুডেন্ট ফিল্ম সোসাইটি যখন করতেন তখন থেকে কিন্তু ফিল্ম ইনস্টিটিউটের কথা বলা হচ্ছে। জাকির ভাই নিজেও পুনে ফিল্ম ইনস্টিটিউট থেকে পড়াশোনা করে এসছেন, বর্তমানে ফিল্ম ইনস্টিটিউটের সাথে আছেন। বিদেশি অনেক ফিল্ম ইনস্টিটিউটের সাথে রিজভি ভাইও ছিলেন। কিন্তু আমরা আমাদের ফিল্ম ইনস্টিটিউট এবং অনুদানের যে ব্যাপারটা এটা এবং আর্কাইভ, বিভিন্ন সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যে এখন চলচ্চিত্র পড়ানো হচ্ছে, কোনো কোনো জায়গাতে সাপোজ ঢাকা জগন্নাথ এবং ত্রিশাল কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, এই 3টা পাবলিক এবং অন্যান্য বেশ কয়েকটা প্রাইভেট ইউনিভার্সিটিতে চলচ্চিত্র বিষয়ে পাঠদান করা হচ্ছে অনার্স এবং মাস্টার্স লেভেলে। আর কয়েকটা বিশ্ববিদ্যালয়ে নাটক এবং সাংবাদিকতা বিভাগে 100 বা 200 নম্বরের করে পড়ানো হচ্ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও একটা প্রজেক্টে জমা দেওয়া হয়েছে আলাদা চলচ্চিত্র বিভাগ, চলচ্চিত্র এবং বিভাগ এবং নৃত্য বিভাগের জন্য। সঙ্গীত বিভাগটা বছর 2 আগে চালু হয়েছে এবং 2011 সালে চালু হয়েছে নাট্যকলা বিভাগ। তো যেটা আমরা দেখি সহজেই কিন্তু নাটকের বা অন্যান্য ডিপার্টমেন্টগুলো চালু হয়, কিন্তু ফিল্মের বিভাগটা চালু করতে অনেক তোড়জোড় করতে হয়। মানে এটা শিল্পের দুরানি মতনই রয়ে গেছে বাংলাদেশে এখনো। কিন্তু আমরা যেটা বলি যে অমুক চলচ্চিত্র নামে, মামুন চলচ্চিত্রে নেমেছে নায়ক হিসেবে, এটা বলি নামা, এই কথাটা সত্যজিৎ রায় অনেক আগে বলে গেছেন যে নামা চলচ্চিত্রে লোক নামে। তার মানে যে অপাঙ্ক্তেয় একটা ব্যাপার, এটা এখনো কেন যেন সাধারণভাবে রয়ে গেছে, আর রাজনীতিবিদদের মধ্যে রয়ে গেছে বলে মনে হয়, যে কারণে অন্যান্য শিল্পী নিয়ে ভাবলে চলচ্চিত্র নিয়ে আমরা চট করে ভাবি না। তো যেটা বলছিলাম, ফিল্ম ইনস্টিটিউট, অনুদান, আর্কাইভ, বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যে চলচ্চিত্র পাঠদান হচ্ছে, তারপর বিকল্প চলচ্চিত্র যেটা বলতাম আমরা, যে বিশেষ করে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো, মোর্শেদ ভাইয়ের আগামীর এবং তারপর তানভীর ভাইয়ের হুলিয়া এবং তারেক ভাইয়ের আদম সুরত পরপর মুক্তি পেয়েছিল। একটা হচ্ছে জোয়ার, সেই 80-র দশকের মাঝামাঝি থেকে। পরবর্তী সময় স্বাধীন যে চলচ্চিত্র নির্মাণ যে আন্দোলনটা চলছে এখন, যেটা মোবাইল ফোনে হোক বা ডিএসএলআর ক্যামেরা দিয়ে হোক বানাচ্ছে, ইয়ং ছেলে মেয়েরা অনেক ছবি বানাচ্ছে। আমি গতকাল বান্দরবানে গেছিলাম, যেটা ইউথ গ্লোবাল ফিল্ম ফেস্টিভ্যাল যেটা হচ্ছে, ওটাতে একটা ক্লাস নেওয়ার জন্য ছিল, ঢাকা থেকে অনেকে গেছিলেন আরো। ওখানেও দেখলাম প্রচুর ইয়ং ছেলে মেয়ে, আর আমরা যারা সিনিয়র তারা তো আছি, এদের চোখে অনেক স্বপ্ন। তাহলে এতক্ষণ যেগুলি বললাম এগুলিতে ফিল্ম সোসাইটি আন্দোলনের ফসল। বাংলাদেশে যা কিছু হয়েছে, ভালো সিনেমার জন্য যা কিছু হয়েছে, সে আর্কাইভের বিশাল ভবন, ফিল্ম ইনস্টিটিউট, তারপর এই যে অনুদানের যে ব্যাপারটা, তারপরে বিভিন্ন পর্যায়ে চলচ্চিত্র পড়ানো, সবগুলো কিন্তু ফিল্ম সোসাইটি আন্দোলনের ফসল। অনেক মিটিং করেছি আমরা, আপনার ঢাকাতে করেছেন, আমরা চট্টগ্রামেও করেছি, সেটারই ফসল। এটা তো অস্বীকার করা যায় না। এবং সামনেও আমার মনে হয় এখন ওই যে আজকে 28 তারিখে ডিসেম্বরের এই যে মামুন যে আয়োজনটা করেছে বাংলাদেশ ফেডারেশন অফ
ফিল্ম সোসাইটিস অফ বাংলাদেশের পক্ষ থেকে। এটাও তো ফিল্ম সোসাইটিস আন্দোলনের একটা পর্যায়। ভালো সিনেমা নিয়ে ভাবতে হলে, ভালো সিনেমা করতে হলে, ভালো সিনেমা নিয়ে পড়াশোনা করতে হলে আমার মনে হয় ফিল্ম সোসাইটির কোনো বিকল্প নেই। সব জায়গায় যে বাংলাদেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে ফিল্ম ডিপার্টমেন্ট চালু হবে তেমন কোনো কথা নাই। 4-5টা ডিপার্টমেন্টের নাটক বা মিউজিক নিয়ে মিউজিক মানে 4-5টা বিশ্ববিদ্যালয়ও নেই। কিন্তু বাকি পাবনার একজন ফিল্ম পাগল একটা ছেলে কিংবা নওগাঁর, সে কি করে পড়তে আসবে? তার পক্ষে অনেকে দেখি যে ফিল্ম ইনস্টিটিউটের অত টাকা দিয়ে পড়তে আসাটা তাদের জন্য খুব কষ্টকর হয়। কিন্তু তাদের সাথে কথাবার্তা বলে দেখি তাদের চিন্তা চেতনা অনেক ভালো, অনেক কিছুই তারা জানে। তাহলে তাদেরকে যদি ফিল্ম শিখতে হয়, ফিল্ম নিয়ে পড়তে হয়, ফিল্ম দেখতে হয়, তাহলে কিন্তু ফিল্ম সোসাইটিরই দ্বারস্থ হতে হবে। সেটা সে রাঙামাটিতেই হোক, বান্দরবানে হোক, সেটা ঢাকাতেও হোক। ঢাকাতেও যে সবাই ফিল্ম ইনস্টিটিউটে পড়তে পারবে তাও না। কাজে আমার মনে হয় ফিল্ম সোসাইটি মুভমেন্টের প্রয়োজনীয়তা আর আগের চাইতে আরো বেড়েছে বলে আমার মনে হয়। তো আমি আর বেশি কিছু বলছি না। আপনার সবাইকে ধন্যবাদ, রিজভি ভাইকে ধন্যবাদ, জাকির ভাইকে ধন্যবাদ, মোর্শেদ ভাইকে ধন্যবাদ এবং মামুনকেও ধন্যবাদ। সে আয়োজনটা করেছে, কয়েকদিন ধরে সে অনেক পরিশ্রম করেছে আয়োজনটা করার জন্য। বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম অফ বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যারা অনুষ্ঠানটা দেখছেন তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। চলচ্চিত্র জয় হোক, সবাইকে বিশ্ব চলচ্চিত্র দিবসের শুভেচ্ছা। ধন্যবাদ শৈবাল দা, চমৎকার বলেছেন। বন্ধুরা, আমরা প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি। এই আজকের আলোচনা আমরা মানে শেষ করব এখনই। তার আগে আমি শৈবালদার আলোচনার প্রেক্ষিতে কয়েকটি বিষয় একটু বলে মানে এটি এক ধরনের কন্ডন করার মতো আমি কয়েকটি বিষয় একটু বলতে চাই। জি জি জাকির ভাই, থ্যাংক ইউ জাকির ভাই, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ জাকির ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। হ্যাঁ মামুন বলো। যেটি বলছিলাম যে আসলে হ্যাঁ 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 জাকির ভাই, আচ্ছা 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 ভাই। তো যেটি বলছিলাম যে মানে রিজভি ভাই কিছুক্ষণ থাকুন, 5 মিনিট। আচ্ছা না, আমি মানে 2 মিনিটে বলবো আর কি। মানে এটি হচ্ছে যে শৈবালদার আলোচনার প্রেক্ষিতে আর কি বলাটা দরকার আসলে, যেহেতু আলোচনাটি সবাই শুনছেন এবং এটি রেকর্ডেড থাকছে, ফলে আলোচনাটি এটি বলে রাখা খুবই ভালো। সেটি হচ্ছে যে আমরা কিন্তু জাতীয় চলচ্চিত্র কেন্দ্রের যে ধারণাটি, এটি কিন্তু একটি স্বাধীন, একটি স্বায়ত্তশাসিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ধারণা। এটি মানে ধরেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি একটি দপ্তর, সংস্কৃতি মন্ত্রণালয়ের আওতাধীন একটি দপ্তর। আমরা কিন্তু এই দপ্তরের আওতাধীন কোনো একটি ডিপার্টমেন্ট হিসেবে জাতীয় চলচ্চিত্র কেন্দ্রকে দেখতে চাই না। সেরকম হলে তো অনেক আগেই এটি হতে পারত। আমরা আসলে একটি জাতীয় চলচ্চিত্র কেন্দ্র মানে একটি রাষ্ট্রের আলাদা একটি দপ্তর হিসেবে একে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে দেখতে চাই। এবং সেই আর্কাইভ বা ইনস্টিটিউটের মতো, আর্কাইভ বা ইনস্টিটিউটের মতো। এবং আর্কাইভ এবং ইনস্টিটিউট এটি অনেক বেশি, যেহেতু আর্কাইভ হচ্ছে একটি কেপিআই ভুক্ত প্রতিষ্ঠান, মানে কি পয়েন্ট ইনস্টলেশন বা একটি বিশেষ সংরক্ষিত প্রতিষ্ঠান। এবং ফিল্ম ইনস্টিটিউট বিসিটিআই, যেটি বাংলাদেশ চলচ্চিত্র টেলিভিশন ইনস্টিটিউট, এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান আসলে। এবং এই দুটি প্রতিষ্ঠানের ধরন আলাদা, কিন্তু জাতীয় চলচ্চিত্র কেন্দ্র একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান। বাংলাদেশে কিন্তু চলচ্চিত্রকে সংস্কৃতি হিসেবে রাষ্ট্র এখনো সে অর্থে বিবেচনা করে না। যদি বিবেচনা করতো তাহলে এটি সংস্কৃতি মন্ত্রণালয়ের আওতাধীন, এটি কিন্তু তথ্য মন্ত্রণালয়ের আওতাধীন। আর তথ্য মন্ত্রণালয়ের আওতাধীন হওয়াতে এটি এক ধরনের নানা রকম বাধা নিষেধ এবং বিভিন্ন সেন্সরশিপের মধ্য দিয়ে একে যেতে হয়। কিন্তু এটি যদি সংস্কৃতি মন্ত্রণালয়ের আওতায় থাকতো তাহলে কিন্তু এইটি সংস্কৃতিকে কখনো সেন্সর করা হয় না, সংস্কৃতিকে বয়ে যেতে দিতে হয়, বহমান থাকতে দিতে হয়। সংস্কৃতি একটি স্বাধীন, একটি সজীব, একটি তৎপরতার মতো। তো আমরা জাতীয় চলচ্চিত্র কেন্দ্র কিন্তু চাই আসলে সংস্কৃতি মন্ত্রণালয়ের একটি দফতর হিসেবে এটি প্রতিষ্ঠিত হোক। কারণ আমরা চলচ্চিত্র সংস্কৃতির চর্চা করতে চাই জাতীয় চলচ্চিত্র কেন্দ্রে। জাতীয় চলচ্চিত্র কেন্দ্র হবে
চলচ্চিত্র কর্মীদের একটি নিজস্ব প্রতিষ্ঠান হিসেবে, একটি চলচ্চিত্র কর্মীদের একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে, যে মানে প্রতিষ্ঠানে কারো নিয়ন্ত্রণে না থেকে, এবং না, যে হ্যাঁ, আমলাতান্ত্রিক ব্যাপারগুলো থাকবে সেগুলো থাকবে একেবারেই তত্ত্বাবধায়ন ধরনের। এইটির পরিচালনায়ও সংস্কৃতি কর্মীদের, বিশেষ করে চলচ্চিত্র কর্মীদের অংশগ্রহণ থাকবে। যেমন ফিল্ম আর্কাইভে এখন পর্যন্ত, আজকে পর্যন্ত ফিল্ম আর্কাইভে ৭৮ সালের প্রতিষ্ঠার পর থেকে কোনো চলচ্চিত্র কর্মীকে ওখানে কোনো নিয়োগ দেওয়া হয়নি। সবসময় কিন্তু হ্যাঁ, ওখানে একজন আমলাকে নিয়োগ দেওয়া হচ্ছে। তো বাংলাদেশ ফিল্ম আর্কাইভের একজন কিউরেটর বা একজন মহাপরিচালক যদি একজন চলচ্চিত্র ব্যক্তিত্ব হতেন, ধরেন আমাদের সৈয়দ সালাউদ্দিন জাকি ভাই কিংবা আমাদের হায়দার রিজভী ভাই যদি বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক হতেন, তাহলে সেই প্রতিষ্ঠানটিকে তিনি যেভাবে সাংস্কৃতিকভাবে গড়ে তুলতেন, চলচ্চিত্রের সাংস্কৃতিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতেন, একজন আমলা কিন্তু সেই কাজটি করবে না। আমরা এদের হাতে পড়লে, সাপোজ তুমি যেটা বললে রিজভী ভাই বা জাকি ভাই, এদের হাতে পড়লে তো পুরো আবহাওয়াটা পরিবর্তন হতো না। এই যে যখনই আমি এখান থেকে যখন যাই, আর এত বড় একটি বিশাল ভবন, কিছু লোক বসে বসে আছেন, বাইরের যা ভিজিটর, হাতে গোনা ৪-৫ জন ভিজিটর মাত্র, তাই না? তারা গিয়ে অনেকটা নিজেকে অনেকটা অনাথ বোধ করেন ওখানে গিয়ে, কোনো পাত্তা পান না। এটা তো খুবই লজ্জার একটা ব্যাপার। আমি যেটা বলছিলাম আসলে মামুন একটু বলি, সেটা হচ্ছে চলচ্চিত্র আমাদের দেশে, না আমি আর বলবো না, চলচ্চিত্র আমাদের দেশে এখনো অপাংথেয় রয়ে গেছে, সেটাই বলছি। তুমি যেটা বললে যে এটা কেন তথ্য মন্ত্রণালয়ের আন্ডারে থাকবে, এটা সংস্কৃতির একটা অংশ, এটাই। হ্যাঁ, বল। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। মানে দাদা আপনার কথার মধ্যে ছিল যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ভেতরে জাতীয় চলচ্চিত্র না, কিন্তু আমরা সেরকম চাচ্ছি না। মানে জাতীয় চলচ্চিত্র কেন্দ্র বলি নেই, চলচ্চিত্র শালার মতো ছোটখাটো কিছু একটা হতে পারে এটা। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে দাদা, সেরকম কিছু এটা নিয়মতান্ত্রিক ভাবেই হবে। কারণ হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন 1974 সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইন পাশ করেন, তখনই কিন্তু নাট্যকলা ও চলচ্চিত্র বিষয়ক বিভাগ, মানে 4টি বিভাগ নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আইন পাশ হয়। সেই 4টি বিভাগ ছিল চিত্রকলা বিভাগ, নাট্যকলা ও চলচ্চিত্র বিষয়ক বিভাগ, প্রশিক্ষণ বিভাগ এবং নৃত্যকলা ও সঙ্গীত বিভাগ। তো এই 4টি বিভাগ নিয়ে হচ্ছে ওই বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইন পাশ হয়। যেহেতু বঙ্গবন্ধু এই আইন পাশ করে গেছেন, অতএব চলচ্চিত্র সেই বাংলাদেশ শিল্পকলা একাডেমির জন্ম সময় থেকেই বাংলাদেশ শিল্পকলা একাডেমির একটি গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু লাকি ভাই আসার আগ পর্যন্ত আমরা সেভাবে বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে চলচ্চিত্র নিয়ে কোনো তৎপরতা করতে দেখিনি, এটি দুঃখজনক। এখন লাকি ভাই দায়িত্ব নেওয়ার পরে বিগত 10 বছর ধরে নানা ধরনের তৎপরতা আছে, এবং আমরাও বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে একটা নিজেদের মতো তৎপরতা পরিচালনার জন্য এক ধরনের স্থান পেয়েছি, যেটি লাকি ভাইয়ের আসলে কারণেই হয়েছে। কারণ লাকি ভাই একজন সংস্কৃতি কর্মী, তিনি এই বিষয়টি বোঝেন এবং গুরুত্ব দেন। কিন্তু আমরা কিন্তু জাতীয় চলচ্চিত্র কেন্দ্র চাই একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে। এটি বাংলাদেশ শিল্পকলা একাডেমি বা অন্য কোনো প্রতিষ্ঠানের অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে আমরা বাংলাদেশ শিল্পকলা জাতীয় চলচ্চিত্র কেন্দ্র চাইছি না। এটি হচ্ছে আমার বক্তব্য, এবং যেটি মানে দাদা আপনার বক্তৃতার ভেতরে একটু মানে আমার মনে হয়েছিল যে ভুল বোঝাবুঝির শঙ্কা আছে, এবং এটি পরিষ্কার করে দেওয়া খুব দরকার। ধন্যবাদ। এবং ধন্যবাদ রিজভী ভাই, হায়দার রিজভী ভাই, আপনি আমাদের সাথে এখন পর্যন্ত আছেন। না, মামুনের কথাটা সত্যি ভাই। কথা হচ্ছে যেই আমরা আমলাদের অ্যালাউ করবো এই আমাদের কেন্দ্রকে চালাবে, শেষ আবার ওই একই জিনিস হয়ে যাবে, আবার আমরা ওই আবার মানে আমলাদের কাছ থেকে হাত পাতবো যে আমার বসে 1 কাপ চা খাবো বা 1 কাপ কফি খাবো বা একটা সিঙ্গাড়া খাবো। It has to be autonomous body, যেটা আমাদের চলচ্চিত্রকাররা, শিল্পীরা এটা চালাবে, আর কেউ চালাবে না। ওরা আমরা তো খুব বড় বাজেট চাচ্ছি না, আমরা তো খুব বড় বাজেটের কথা বলছি না। আমাদের এই বাজেটটা খুবই খুবই সামান্য, মানে বাংলাদেশ সরকারের জন্য এটা খুবই সামান্য একটা স্মল বাজেট। এটা মানে আশা করছি, দেখি আবার আমি চেষ্টা করবো কথা বলার জন্য, যে এই কোভিডের সময় ওই এটা
আবার ওই প্রশ্নটা তুলতে হবে কিনা আমি আমি জানিয়ে আমি মামুনকে জানাবো। থ্যাংক ইউ ভাই। জি জি অনেক ধন্যবাদ এবং ভালোবাসা রিজভী ভাই আপনাকে, এবং মানে শৈবাল দা আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, এবং যারা আমাদের আলোচনায় আজকে এখন পর্যন্ত আছেন, যারা শুনেছেন, যারা দেখবেন অনুষ্ঠানটি, আমাদের আলোচনা থেকে আশা করি আপনারা একটি ধারণা পাবেন যে আমরা আসলে কি ধরনের একটি প্রতিষ্ঠানের স্বপ্ন দেখছি, যেটি বাংলাদেশের চলচ্চিত্র কর্মীদের নিজস্ব প্রতিষ্ঠান হবে। আমরা জাতীয় চলচ্চিত্র কেন্দ্র চাই এবং আমরা আশা করি আপনারা আমাদের এই দাবির সাথে, চাওয়ার সাথে ঐক্যমত পোষণ করেন এবং আপনারাও এই দাবিটি তুলবেন। আপনাদের সবাইকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো আমরা আজকের এই অনলাইন আলোচনা এখানেই শেষ করছি। শুভেচ্ছা সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাস্থ্যবিধি মেনে যখনই বাইরে যাবেন স্বাস্থ্যবিধি মেনে চলাচল করবেন, কারণ করোনার এই মহামারী আসলে আমাদের ভেতর থেকে অনেককে কেড়ে নিচ্ছে। আমাদের অনেক চলচ্চিত্র কর্মী প্রয়াত হয়েছেন, সংস্কৃতি কর্মী প্রয়াত হয়েছেন এবং নিয়মিত আমরা দুঃসংবাদ পাচ্ছি। আমরা আর কাউকে হারাতে চাই না। সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন। আবার কোনো অনুষ্ঠানে দেখা হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ। ধন্যবাদ।